হাসনাত আবদুল্লার একটা ফেসবুক পোস্ট, সেনাবাহিনীর সাথে তার কথা হয়েছে, তারা 2-3 জন গিয়েছিল সেখানে এবং সেনা কর্মকর্তারা সেখানে ছিলেন। আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে, জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। ওয়াকার সাহেব হাসনাত এবং সার্জিসকে প্রস্তাব দেয় ঠিক দুপুর 2:30 আওয়ামী লীগকে ভিন্ন রূপে ভিন্নভাবে ফিরে আনতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাসনাত এবং সার্জিসকে। হাঁড়ি ভেঙে দিলেন তিনি, ব্যাপারটাকে ফাঁস করে দিয়েছেন যে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে ইন্ডিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে। আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশনে কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতেই পারেন এবং করবেন, এবং অ্যাজ এ প্রাইম মিনিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সিদ্ধান্ত বাংলা সরকারের, এই সিদ্ধান্তে নিশ্চিত ঘুম হারাম হয়ে যাবে আসিফ, নাহিদ, মাহফুজ, সার্জিস, হাসনাত, আবু বাকের, হান্নান, মাসুদ, এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই। আর এই ঘুম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবল ভাবে তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে। একটা হচ্ছে 12 ঘন্টার আলটিমেটাম সমন্বয়কদের দল কিংবা ডক্টর ইউনূস তিনি যদি পদত্যাগ না করে তাহলে সমন্বয়কদের দল নিষিদ্ধ করতে হবে। হঠাৎ করে মির্জা ফখরুল তিনি কেন এই ঘোষণা দিলেন? এই সরকার 7 মাস ক্ষমতা আসছে, ক্ষমতা আসার পরে এই সরকার আমরা দেখতে পাই এই 7 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির। এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে আজকের খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সে আলোচিত বিষয় এখন হাসনাত আবদুল্লার একটি পোস্ট। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। কেন জানি না? যদি কোনো অপরাধ করে থাকে, অপরাধ যদি হয়ে থাকে যে কারো, তার কি হবে সেটা সে কিভাবে জানবে? জনগণ সে সিদ্ধান্ত নেবে। আরেকটি বিষয় হচ্ছে ফেসবুক পোস্টটি ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনেছেন, সেনাবাহিনীর সাথে তার কথা হয়েছে, তারা 2-3 জন গিয়েছিল সেখানে এবং সেনা কর্মকর্তারা সেখানে ছিলেন। তারা দেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সমন্বয়কদের সাথে মানে নাগরিক কমিটির সাথে কথা বলেছেন। তার আগে আমি আরেকটা কথা বলে নেই, নাগরিক কমিটি এখন কে? এরা তো সাধারণ মানুষ। বিএনপি, জাতীয় পার্টি, জামাত বা অন্যান্য দল যারা আছে, আওয়ামী লীগ, সবার মতো সাধারণ মানুষ, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের সাথে মানুষ যে ধরনের আচরণ করে সেই ধরনের আচরণ পাবে। সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে বিহেভ করে, অথবা রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সাথে যে বিহেভ করে, সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোকে বা নেতাদেরকে যেভাবে ট্রিট করে, হাসনাত আবদুল্লাহরাও তাই, সেভাবেই তাদের সাথে কথা বলা হবে। এখন তারা তো আর কেউ সমন্বয়ক না, বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতাও না। এখন তারা দেশের সাধারণ মানুষ। একটা বিতর্কিত কাজ করেছে, সেই জন্য তারা স্পেশাল হয়েছে, তারা বিতর্কিত এবং তাদের সেই জবাব তারা দিতে হবে। কিন্তু তার আগে এখন বলে নেই, এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি করার পর থেকে তারা বাংলাদেশের একদম সাধারণ মানুষ, একদম সাধারণ রাজনীতিবিদদের মতো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতে যেমন রাজনৈতিক নেতারা আছেন, তাদেরকে যেমন একজন সাধারণ মানুষও কথা বলতে পারে অথবা অধিকার আদায় করে নিতে পারে, দাবি জানাতে পারে, এরাও একদম তাই। সো একদম সাধারণ মানুষের মধ্যে এখন কথা বলতে হবে। সেনাবাহিনীর সাথে কি কথা হয়েছে, সেনাবাহিনীর মুখোমুখি আপনারা দাঁড়িয়েছেন, এইটা এক ধরনের উদ্ধত্ত। এখন সেনাবাহিনী এতদিন এই সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের এদেরকে সহযোগিতা করেছে। দেশ আজ এক বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। এখন আর তাদেরকে সেনাবাহিনী বা পুলিশ কেউ সহযোগিতা দেওয়ার কোনো কারণ নেই। তারা এখন যেখানে যাবে, দাঙ্গা হাঙ্গামা, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যেরকম, একদল আরেক দলকে ধরতে চায়, খেতে চায়, মারতে চায়, সেটাই হবে। বরিশালে নাহিদ ইসলাম গিয়েছে ক্ষমতার বাইরে থেকে, হ্যাঁ, সাধারণ মানুষ, রাজনৈতিক দল
কমিটি নিয়ে এই ঘটনা হবে, সেই ঘটনা হবে, হামলা হবে, পাল্টা হামলা হবে, এগুলো মানতে হবে, দেখতে হবে, সেগুলো সামনে অপেক্ষা করছে আপনাদের জন্য। যাই হোক, সেনাপ্রধানের সাথে যে কথাগুলো হয়েছে এটাও অত্যন্ত প্রকাশ করা এইভাবে সঠিক হয় নাই। সেনাবাহিনীর সাথে পুরো সেনাবাহিনীকে বিতর্কিত করা হাসনাত আবদুল্লাহদের এটা দুঃসাহস। কাজেই এখন তাদের উচিত হয় ক্যান্টনমেন্ট ঘেরাও করা, ক্যান্টনমেন্টের সামনে দাঁড়ানো, অথবা অন্তত রাজুতে আয় বলে রাজুতে অবস্থান গ্রহণ করা। সেইটা ছাড়া তাদের আর বিকল্প নেই। তারা এখন সাধারণ মানুষ, সাধারণ রাজনীতিবিদ। রাজনীতি করার এত শখ যদি থাকে, এগুলো মোকাবেলা করতে হবে, সাধারণ মানুষের কাতারে আসতে হবে, আম জনতার কাতারে আসতে হবে। এখন আর সেই আজও আল্লাহ চলবে না। সেনাবাহিনী, পুলিশ এখন আর কাউকে পাহারা দিয়ে রাখবে না, এবং না রাখাই উচিত। যদি রাখে তাহলে এটা দেশের সাথে এক ধরনের অনৈতিক কাজ করা হবে। সেনাবাহিনী এবং পুলিশ তাদের দায়িত্বে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ক্ষমতা এবং যে পাওয়ার, যে নিরাপত্তা পাওয়ার অধিকার, সেইভাবে এই এনসিপির নেতাকর্মীরাও সেইভাবে নিরাপত্তা পেতে পারে। এই ছাড়া অন্য বা স্পেশাল কিছু তাদের জন্য নয়। আমি বলি, পত্রিকার পোস্ট, পোস্টের বিশ্লেষণ যেরকম আওয়ামী লীগের ফিরে আসা সমঝোতা করে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ বিষয়ে বিস্তারিত তিনি তার ফেসবুক পোস্টে দিয়েছেন। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। অন্যায় অপরাধ যদি হয়ে থাকে তাহলে তুমি জানার কথা না, জানতে পারবে না। ফেসবুকটা একটা পোস্ট দিয়েছিল, সেখানে কি লিখেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। নতুন একটি ষড়যন্ত্র, ওরে বাপ রে বাপ! এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। এরা যে কোনো কথায় ভারতের কথা। বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া আওয়ামী লীগ রাজনীতি করবে, রাজনীতিতে ফিরে আসবে। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, তিনি সহ মানে হাসনাত আবদুল্লাহ, তিনি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে একটা এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী প্রস্তাব দিয়েছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে। সেনাপ্রধান এর আগে বলেছিলেন ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণের নির্বাচন। আমাদের প্রধান উপদেষ্টা এখন বারবার বলছেন, হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমাদের কোনো প্ল্যান নাই। এটাকে মন থেকে বলছেন কিনা, কিন্তু এটি তিনি নিষিদ্ধ করার চিন্তাই তো করতে পারেন না। প্রস্তাব মেনে নিয়ে সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগের ফিরে আসা সমর্থন করতে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এইটা ইন্টারনাল কথা হয়েছে, তাকে এইভাবে জনগণের সামনে বিষয়টা উপস্থাপন করা। আচ্ছা, যাই হোক, পোস্টে হাসনাত বলেন যে আমি সহ আরও দুজনের কাছে কেন হচ্ছে, ঠিক আছে, উপস্থাপন করা হয়েছে 11 মার্চ দুপুর 2:30 ক্যান্টনমেন্টে তাদেরকে খবর দিয়ে নেওয়া হয়েছে। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। ঠিক আছে, আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চলছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসুক। এটাই তো রাজনীতির সৌন্দর্য। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো? আচ্ছা, আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন। এটা হলো হাসনাত আবদুল্লাহর কথা। আমাদেরকে আরও বলা হয় আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে। এইটা আবার একটু ঝামেলা করে ফেলছে। অপরাধ স্বীকার করবে,
তারা বঙ্গবন্ধুর নামে আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি জনগণের সামনে নিয়ে হাজির হবে। আচ্ছা, যাই হোক, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। তারা সেনাবাহিনীকে এইভাবে কথা বলেছে। মানে সেনাবাহিনী তো ওয়াকারুজ্জামান না, সেনাবাহিনী হচ্ছে বিশাল বাংলাদেশের সেনাবাহিনী। সেনাবাহিনীর সাথে এই, কারণ সেনাবাহিনী জাতীয় এবং আন্তর্জাতিক অনেক কিছু তাদেরকে দেখতে হয়, সেইভাবেই তারা কথা বলে এবং সেইভাবেই তারা এদেরকে প্রস্তাব দিয়েছে। আমি তো মনে করি, অনেকে মনে করছেন এটা তাদেরকে অনার করা হয়েছে। সো তাদের ভবিষ্যৎ কী হবে আপনারা ভেবে দেখবেন। এর উত্তরে আমাদের বলা হয়, আচ্ছা, আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে, মানে হাসনাত আবদুল্লাহদেরকে নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক, এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। এক পর্যায়ে নিশ্চয়ই এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে, কথাবার্তার মধ্যে উচ্চবাচ্য হয়েছে, যে কারণে এরকম আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক, এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। আলোচনার এক পর্যায়ে বলি যে যেই দল ক্ষমতায় চায় না, যে দল এখনো ক্ষমা চায়নি, এদেরকে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, এদের কাছে, কারণ এই জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলোর সুষ্ঠু বিচার হতে হবে। আসলে কারা হত্যা করেছে? আওয়ামী লীগ না পুলিশ? পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে, নাকি অন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলকভাবে বৈষম্য বিরোধীরাই নিজেদেরকে হত্যা করেছে? এটি বের করতে হবে। অপরাধ স্বীকার করে নাই যেই দলকে আপনারা, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করবেন? হাসনাত আবদুল্লাহরা সেনাবাহিনীকে বলছে যেই দল ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার কারণে, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, আমি বললাম না, সেখানে এক ধরনের উত্তেজনা দিয়ে দেখা দিয়েছে। ইউ পিপল নো নাথিং, মানে তোমরা কেউ না। ইউ লাইক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স। We are in this service for at least 40 years. মানে আমরা এই চাকরিতে 40 বছর আছি, তোমার বয়সের থেকে বেশি। হাসনাত আবদুল্লাহ থেকে বয়সের অনেক, হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। হাসনাত আবদুল্লাহ 25-26 বছর। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। ওরে মাই গড! তাহলে আওয়ামী লীগকে, এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় এবং আন্তর্জাতিক চাপ আছে। দেশের স্বাধীনতা, দেশের জঙ্গিবাদের উত্থান যেভাবে হয়েছে, স্বাধীনতাকে যেভাবে ক্ষুণ্ণ করা হয়েছে, সেই ক্ষেত্রে এটা এইভাবে এদেরকে ছেড়ে দেয়া যায় না। উত্তরে বলি, মানে হাসনাত আবদুল্লাহ বলে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে, মানে সেনাবাহিনীকে নিতে হবে। তারা একটা সংকট তৈরি হবে এখন, অর্থাৎ একটা জটিলতা, মারাত্মক জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতার সমাধান কি? অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সেনাবাহিনী বিশ্লেষণ করে দেখেছে। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের মানুষ, তাদেরকে ক্ষমতায় বা বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই আসতে হবে। এবং আওয়ামী লীগ ছাড়া বর্তমানে বাংলাদেশের রাজনীতির কী অবস্থা আপনারা সেটা দেখেছেন। আওয়ামী লীগের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আলোচনার মাধ্যমে অবশ্যই সমাধান করতে হবে, সমাধান করা উচিত। কিন্তু তার মানে এই নয় যে দেশের স্বাধীনতাকে বিসর্জন দিতে হবে, দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিতে হবে। তা মেনে নেওয়া যায় না কোনোভাবেই। কাজেই সেনাবাহিনী এবং সেনাপ্রধান যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, এটারও কিন্তু একটা মিনিং আছে। অর্থাৎ আন্তর্জাতিক চাপ অথবা জাতীয় চাপ, ন্যাশনাল ইস্যুগুলো তিনি প্রধান উপদেষ্টার সাথে আলাপ আলোচনা করেছেন এবং দেশের স্বস্তি শান্তি কিভাবে ফিরিয়ে আনা যায় সেটার ব্যাপারে কথা বলেছেন। এইটা একমাত্র একেবারে সৌজন্য সাক্ষাৎ নয়, নানান বিষয় তারা আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টাও কন্ট্রোল করতে পারছেন না রাজনীতি, দেশ এবং ছাত্রদের দ্বারা যেহেতু তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সো তার দ্বারা বিশেষজ্ঞরা বলছেন এই ছাত্রদেরকে কোনোভাবে বা দেশের বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা প্রধান উপদেষ্টার পক্ষে সম্ভব নয়। কাজে খুব দ্রুত একটা নির্বাচন, আমরা অন্য কিছু যদি না বলি, দ্রুত একটা নির্বাচন, রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা,
এটাই সহজ এবং সুন্দর সমাধান। প্রধান উপদেষ্টাও সেটাই বুঝছেন না, তিনি তার ব্যবসার চিন্তায় আছেন। তিনি তার ওই গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, ইলন মাস্ককে বাংলাদেশে এনে গ্রামীণ ফোনকে কিভাবে দেয়া যায়, ওই যে তিনি এখন রিক্রুটিং এজেন্সি করেছেন, গ্রামীণ রিক্রুটিং এজেন্সি আদম ব্যবসা করবেন। তিনি এখন ওই যে গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন, তিনি আছেন তার ব্যবসা নিয়ে, দেশের লুটপাট করা নিয়ে তিনি তার চোখ কান খোলা রেখেছেন এবং তার সকল লোককে কাজে লাগাচ্ছেন। এবং একসময় দেখা যাবে যে পুরো বাংলাদেশের নাম হয়ে যাবে গ্রামীণ বাংলাদেশ। সেই দিনের অপেক্ষায় থাকতে হবে। দেশের সমস্ত কিছু ওনার জীবদ্দশায় উনি গ্রামীণের নামে দেখতে চান, ওনার নিজের নামে, অর্থাৎ নিজের প্রতিষ্ঠান হোক বাংলাদেশটা, সেটাই তিনি চাচ্ছেন। যাই হোক, আমরা যেটা মনে করি, দেশবাসী যেটা মনে করে, সেনাবাহিনী এবং সমন্বয়ক, এখন আর বলবো না, এনসিপির নেতাদের মধ্যে যে উত্তেজনা দেখা দিচ্ছে, এটি মোটেই কাম্য নয়, দেশের জন্য শুভ নয়। এনসিপি এখন আর কেউ না, সেনাবাহিনীকে এটা বুঝতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে এটা বুঝতে হবে। তারা এখন দেশের সাধারণ জনতা, তারা এখন দেশের অন্যান্য সাধারণ স্বাভাবিক রাজনৈতিক দলের মতো আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রথমে প্রশ্ন, যে বর্তমানে যে অবস্থা, রাজনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি, তাতে আপনি অনেকে তো অনেক ধরনের ফোরকাস্টিং করছে, তাদের সামারি আপগুলো আমরা পাচ্ছি। আপনি কি মনে করছেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ আসলে কোনো দিকে যাচ্ছে না, বাংলাদেশ ঘূর্ণিপাকের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনি বোঝার চেষ্টা করুন, রাজনীতির পৃথিবীর সবকিছুই, এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, একেবারে পৃথিবী যে তৈরি হলো বসন কণা, ঈশ্বর কণা থেকে শুরু, তো ওখানে একটা ম্যাথমেটিক্স আছে, অঙ্কের হিসাব আছে, সংখ্যার হিসাব আছে, তারপর একটা ফিজিক্স আছে, ওই অঙ্কের অনুযায়ী আপনার একটা স্ট্রাকচার তৈরি হবে। তো ফিজিক্সের পরে ওখানে একটা প্রাণ সঞ্চার হবে, তারপরে সেখানে কিছু কেমিস্ট্রি হবে, রসায়ন হবে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এছাড়া পৃথিবীর কোনো কিছু নাই। এখন এই যে সরকার যা কিছু চলছে, এদের অঙ্ক নেই, ফিজিক্স নাই, বায়োলজি নাই, কেমিস্ট্রি নেই, এর প্রাণ নেই। মানে এই সরকারের কোনো প্রাণ নেই, এখানে কোনো বায়োলজিক্যাল কোনো টার্ম নেই, এটা উদ্ভিদ না। এই সরকার আমরা শুধু দেখছি, এ সরকার যে কি, এ কি সাংবিধানিক সরকার নাকি অসাংবিধানিক সরকার, এটি কি বৈধ সরকার নাকি অবৈধ সরকার, এটি কি বিপ্লবী সরকার না গণতান্ত্রিক সরকার, এই সরকারের উদ্দেশ্যটা কি, এরা এলো কিভাবে, এটা নিয়ে যেভাবে আমরা ভাবতে পারছি এরা কিভাবে এলো। বিশ্বাস করেন, এই বাংলাদেশের একেবারে স্বয়ং সেনা প্রধান থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনি থেকে শুরু করে রাস্তার একটা ভিক্ষুক, আমরা কেউ জানি না এই সরকার আসলো কিভাবে, হঠাৎ করে এই উপদেষ্টারা কোথা থেকে আসলো। আমরা বিভিন্ন রকম এখানে ইকুয়েশন করার চেষ্টা করছি, কিন্তু সত্যিকার অর্থে কিভাবে হলো, কেন হলো, কোথা থেকে হলো আমরা জানি না। আবার এই সরকার যাবে কিভাবে, এটা নিয়ে আমরা ভীষণ রকম টেনশনে আছি, কবে যাবে, কিভাবে যাবে, মানে এই চিন্তায় আমাদের ঘুম হারাম হয়ে গেছে। তো এখন যার আগমন এবং যার গমন, এই দুটো বিষয়ে আপনার কোনো সুনির্দিষ্ট আপনার তথ্যপথ্য না থাকে, নিয়ম কানুন না থাকে, ধরে নেন যে সেটা প্যাঁচ লাগাচ্ছে, ভীষণ রকম প্যাঁচ লাগাচ্ছে, আগা মাথা কিছু নেই। দ্বিতীয়ত, তারা যে কাজগুলো করছেন, তারা যে কি করছেন এটা আমি বুঝতেছি না। তারা কি সংস্কার করবেন? তারা সংস্কারের যে বিষয়গুলো সামনে আনছেন, এই জিনিসগুলোর সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক, ভূগোলের কি সম্পর্ক? আমি খুব ছোট মানুষ, মানে আমার জ্ঞান গরিমায়, মানে আমি বাংলাদেশে যে সমস্ত রাজনীতিবিদ আছেন অনেকের, তোফায়েল সাহেবের মতো মানুষের জুতা টানার অভিজ্ঞতা আমার এখনো হয়নি, সাহস আমার হয়নি। সুরঞ্জিত সেন বাবুর জুতা টানার মতো যোগ্যতা আমার এখনো তৈরি হয়নি। তো আমি সেই মানুষ বলতেছি যে এই সংস্কার কমিশন যাদেরকে করছে, তারা, আমি গোলাম মোল্লা রনি, আমার সঙ্গে এই
একটা জায়গাতে বসে আমি শুধু তাদেরকে প্রশ্ন করব তারা কি সংস্কার করছে, 30 মিনিট আমার সাথে কথা বলার মতো যোগ্যতা তাদের নেই। তা আপনি বুঝেন ব্যাপারটা। তো আমার মতো মানুষের সাথে যদি এই অবস্থা হয়, যদি কারো সাহস থাকে, তাহলে সে আমাকে ডেকে বসুক, ইনক্লুডিং ডক্টর ইউনূস। আমি যদি তারা জিজ্ঞেস করি যে স্যার আপনি এই কাজগুলো করছেন কেন করছেন, একেবারে তিনি দেখবেন যে ভেবাচাকা খেয়ে গেছে, তার মুখে দেখবেন যে বজ্রপাত হয়ে গেছে। তো আপনি যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না, নিরাপদ দূরত্ব থেকে এক একজন এক এক কথাবার্তা বলছেন, কিন্তু তারা কি সংস্কার করবেন, কিভাবে কি করবেন, এটা তারা নিজেরা জানেন না। এই জিনিসগুলো একটু সময় ক্ষেপণ, জাস্ট টাইম পাস, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ভিন্ন পথে ডাইভার্ট করা। চালে এবং ডালে আমরা অনেক সময় গ্রামে মিশিয়ে দিই না, অনেক সময় পাগল আছে না, কিছু পাগল শুধু দুষ্টে, তো পাগলকে ব্যস্ত রাখার জন্য চাল ডাল মিশিয়ে দিয়ে বলে যে ঠিক আছে তুই এগুলো বাঁচতে থাক। তো এরকম আমরা এমন কিছু অপ্রয়োজনীয় কাজকর্ম করছি যে এই কাজকর্মের সাথে আসলে আমাদের ইলেকশন, সংহতি, গণতন্ত্র এটার কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। ওনারা হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না। এরপর আরো একটা ব্যাপার হলো যে মানুষগুলো এখানে আছেন, এদের বেশিরভাগেরই রেপুটেশন ভালো না। আপনার যে কাজ করবেন তাদের সফলতা থাকতে হবে ফাইন্যান্সিয়ালি, একজন লোকের অর্থনৈতিকভাবে সফলতা থাকতে হবে, কর্মজীবনে সফলতা থাকতে হবে, ব্যক্তিগত জীবনে সুনাম সুখ্যাতি থাকতে হবে। তো এই লোকগুলোর সবার প্রচুর স্ক্যান্ডাল আছে যারা এই কর্মকাণ্ডগুলো করছে, এবং তারা যে কর্মকাণ্ডগুলো করছে এখন সেই কর্মকাণ্ডে তাদের সফলতা নাই। ধরুন আমাকে যদি ব্যবসা কথা বলা হয়, আমি ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করেছি, আমি আপনাকে সাজেশন দিতে পারি। আমাকে যে টকশোর ব্যাপারে জিজ্ঞাসা করেন, আমি টকশো নিয়ে আপনাকে বলতে পারি যে আমি এই ব্যাপারে আমার টকশো মানুষ শুনে আমি এতদিন যাবৎ করছি। আমাকে রাজনীতি নিয়ে, আমি একজন সংসদ সদস্য হয়েছি, সফলভাবে চালিয়েছি, তারপরে বিরূপ একটা উল্টো স্রোতে আজকে 20-30 বছর যাবৎ চলছি। তো ইউ ক্যান আস্ক মি সাম কোশ্চেন অ্যাবাউট মি। তো এখন এই যে যারা নির্বাচন সংস্কার করছেন, তারা কেউই জীবনে একটা নির্বাচন করেননি। এই কমিটির মধ্যে ইউ ক্যানট ফাইন্ড এনিবডি যারা একটা মেম্বার ইলেকশন থেকে শুরু করে এমপি ইলেকশন সরাসরি করেছেন। ফলে দূর থেকে তারা যেভাবে, আমরা যেমন বাংলাদেশ থেকে চাঁদ দেখি, কাছে গেলে চাঁদ কি মনে হবে, তো ওইরকম চাঁদ, তারা এভাবে ইলেকশনটাকে চাঁদের মতো করে দেখেছে। নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হলো, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে, এবং তাদের ভিতর নানান ধরনের হিস্সার ব্যাপার স্যাপার ছিল, মতবিরোধের বিষয় ছিল। সেখান থেকে একটা গ্রুপ বেরিয়ে গেল, শিবিরপন্থী একটা গ্রুপকে তারা নিল না, অথবা তারা গেল না, নানান ধরনের কাহিনী যাচ্ছে আমরা জানি। এখন যেটি মানুষের পারসেপশন যে এটা একটা কিংস পার্টি হয়েছে, এবং তাদেরকে এস্টাবলিশ করার জন্য আপনি যদি বলছেন যে জাস্ট টাইম পাসিং, এখন এটার কারণও হতে পারে যে তাদেরকে এস্টাবলিশ করার জন্য। আবার আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে, যারা এর মধ্যে নেই জাতীয় নাগরিক পার্টির মধ্যে, তাদের নেতৃত্বে আরো একটি প্ল্যাটফর্ম আসতে যাচ্ছে, আরো একটি রাজনৈতিক দলের জন্ম হতে যাচ্ছে। আপনি এগুলোর ভবিষ্যৎ কি দেখছেন একজন রাজনীতিবিদ হিসেবে? আওয়ামী লীগ তো ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ তো আর 2020 বছরে আওয়ামী লীগ রিফর্মও হবে না, আসতে পারবে না। এখন দল হিসেবে বিএনপি আছে, বিএনপি সর্বনাশ ঘটানোর জন্য এই কাজগুলো করা হচ্ছে মূলত। এখানে একটা ব্যাপার হলো, ছাত্রদের নিয়ে আমি কোনো কথা বলবো না, তারা আমার এখানে যারা আছে সবাই আমার ছেলের চাইতেও বড়, ছেলের চাইতেও 4-5 বছরের ছোট। মূলত তাদেরকে চালাচ্ছে ফরহাদ মাজহার সাহেব, তাদেরকে চালাচ্ছে আলী রিজা সাহেব, তাদেরকে চালাচ্ছে আসিফ নজরুল সাহেব, তাদেরকে চালাচ্ছেন জামাতের আমির, তাদেরকে চালাচ্ছেন মাহমুদুর রহমান সাহেব আমার দেশের, তারপর তাদেরকে চালাচ্ছেন যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা হলো বাস্তবতা। এখন আটলান্টিক ওপার থেকেও গায়েবীর দেশে পরিচালিত হচ্ছে অনেক কিছু। এটা ছাত্রদের সাথে তারা না, ছাত্রদের আলটিমেটলি মুরব্বী বলতে উনারাই বোঝেন। এখন ধরেন এই মানুষগুলো স্বক্ষেত্রে, যেমন একজন ইঞ্জিনিয়ার হিসেবে, বা ইঞ্জিনিয়ার হিসেবে না, যাকে বলা হয় সিরামিক ইঞ্জিনিয়ার হিসেবে মাহমুদুর রহমান মান্নার একটা ভালো সাকসেসফুল সফলতা রয়েছে। কিন্তু
রাজনীতি দল গঠন, রাজনীতি করা, এটা তিনি মতামত দিতে পারেন, কিন্তু একটা দল গঠন করার মতো কোনো যোগ্যতা তার নেই। ফরহাদ মাজাহার একজন দার্শনিক, ভিন্ন চিন্তা করতে পারেন, বিকল্প চিন্তা করতে পারেন, লিখতে পারেন, কিন্তু রাজনীতি করে একটা রাজনৈতিক দল গঠন করার মতো কোনো রকম অভিজ্ঞতা, যোগ্যতা তার নাই। এখানে জামাতের যারা আছেন, এই মুহূর্তে নেতৃত্বে আছেন, একটা ফেয়ার কম্পিটিশনে একজন প্রার্থী নাই যে স্বতন্ত্রভাবে বিএনপি, আওয়ামী লীগ সব পুরো মাঠে খেলবে, জামাত এককভাবে দাঁড়িয়ে জামাতের প্রথম টপ 10 লিডার তারা এমপি ইলেকশন করে জিতে আসবেন, এরকম সম্ভাবনা আমি কাদের মধ্যে দেখছি না। কাজেই আপনার যারা পরামর্শদাতা, দা জুয়েল, 9 জুয়েল এই পলিটিক্যাল পার্টির, তাদেরই তো স্ব ক্ষেত্রে কোনো সফলতা নেই, কোনো অভিজ্ঞতা নেই, এবং বলতে গেলে তাদের জীবনে প্রচুর ফ্রাস্ট্রেশন, হতাশা। প্রত্যেকটা মানুষের জীবনে কারো ছেলে নাই, কারো ঘর নাই, কারো সংসার নাই, কেউ পুলিশের হাতে পেদানি খেয়েছে, কেউ মার খেয়েছে। গত 15-20 বছরে এরা মেন্টালি ভেঙে পড়েছে। ফলে এই মুহূর্তে এদের কাছ থেকে, মানে আমাদের আরবিতে একটা কথা আছে, মুতমাইন্না, একটা প্রশান্ত আত্মা দরকার, প্রশান্ত চিত্ত দরকার, এবং সেখান থেকে ভালো কিছু বের হয়। আনহ্যাপি মাইন্ড থেকে এবং মস্তিষ্ক থেকে কোনো কিছু বের হয় না। তো এরা এখন যারা এই ছাত্রদের মাথার উপরে বসে আছেন, এদের কারোরই প্রশান্তি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো প্রশান্তি নেই। সে একেবারে সেই 8 তারিখ পর্যন্তই তার মধ্যে ভয় ছিল, কখন অ্যারেস্ট হবেন, কোন দেশে গিয়ে পালাবেন, কি করবেন না করবেন। এই তো বড় মানে অবস্থা নিয়ে এখন হঠাৎ এখানে বসে তিনি বুঝতে পারছেন না চেয়ারে বসছেন, এটিকে গরম না ঠান্ডা, এটিকে নরম না শক্ত। তিনি বসে আছেন ঠিকই, গরম, ঠান্ডা, নরম আর শক্ত, এটা তিনি অনুধাবন করতে পারছেন না। তো তারা বুদ্ধি দিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়েছে। ফলে এইটার ফলাফল কি হবে এটা সহজেই বোঝা যায়। আমি একটা আমার ভিডিওতে বলছি যে তারা 100% ডাব্বা খাবে, আর 100% একেবারে এখানে তাদের যে সফল না হওয়ার সম্ভাবনা একদম শতভাগ মধ্যে থেকে এই আমরা অনেকগুলো প্রতিভাবান তরুণ যারা সত্যিকার অর্থে অন্তঃস্থল থেকে দেশকে ভালোবেসেছিল এবং জীবন বাজি রেখে তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল, সেই সম্ভাবনাগুলোকে আমরা আমাদের মতো যারা মানুষ, আমরা তাদের উপর আমাদের ব্যর্থতাকে চাপিয়ে দিয়ে তাদেরকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছি। আমরা কিভাবে বলতে পারি, আপনি যেভাবে বললেন, বিশ্লেষণ করলেন, তার জায়গা থেকে কি এটুকু বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসই এরকম মানে অসম্ভব সম্ভাবনাময় অসংখ্য তরুণের জীবন নষ্ট করছেন, বিষয়টি কিরকম? এটা যেহেতু আন্দাজ করাটা ঠিক হবে না। প্রথমত যিনি ক্ষমতার চেয়ারে আছেন, এখানে ধরে নেওয়া হয় তার অমতে কোনো কিছু হয়নি। এখন তিনি দুটো হতে পারেন, তিনি মত দিয়েছেন অথবা তিনি মত দিতে বাধ্য হয়েছেন। তাকে গান পয়েন্টে রেখে বলছে যে আপনি এটা মত দেন। দুটো হতে পারে, তিনি খুব অসহায়, দুর্বল, অথবা তিনি খুব কৌশল করেছেন, পুরো জাতিকে চদু মনে করেছেন যে এই চদু জাতি কিচ্ছু বুঝবে না। তো তিনি সবাইকে সেই যাকে বলে একটা ধোঁকা দিয়ে তিনি ছাত্রদেরকে নামিয়ে দিয়ে বলছেন যে ওরা ওদের মতো করছে, আমি এর সাথে জড়িত নই, আই ডোন্ট নো এনিথিং। আমার একটা শেষ কোশ্চেন, গোলাম মাওলা রনি, মৌলবাদের একটা আস্ফালন আমরা তো দেখতে পাচ্ছি 5 আগস্টের পরিবর্তনের পর থেকে, এবং সেটি অনেক ভয়ঙ্কর আকার ধারণ করছে দিনে দিনে। সেটা নিয়ে আপনার কোনো ফোরকাস্টিং, যে কোন জায়গাটিতে বাংলাদেশ যেতে চলেছে, কোনো ভালনারেবল অবস্থা বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিনা, অথবা সামনে আরো বেশি যাচ্ছে কিনা, 1 মিনিট একটু মুখে উঠে যায়? না, প্রথমত যে এখানে মৌলবাদ বাংলাদেশ কখনোই পার্মানেন্ট হয়নি। এদের উত্তেজনা সাময়িক। আমাদের এই মাটি, সেটা হিন্দু, বৌদ্ধরা 400 বছর রাজত্ব করেছে এখানে, হিন্দুরা 500 বছরের মতো রাজত্ব করেছে, মুসলমানরা 800 বছর রাজত্ব করেছে, কিন্তু কখনো এই বাংলার এই মাটিতে, বাংলা, বিহার, উড়িষ্যাতে আসলে কখনোই এখানে উগ্রতা স্থান পায়নি। ফলে এখানে জঙ্গিবাদ হবে না,
জঙ্গিবাদ হবে না, সাময়িক একটা উত্তেজনা তৈরি হতে পারে। একটু উত্তেজনা হবে, বরং এরা যারা বাড়াবাড়ি এর পিছনে কারা শক্তি দিচ্ছে? না, শক্তি এখানে পাচ্ছে কোথাও না। এদেরকে শক্তি এদেরকে দিচ্ছে না কেউ, এরা নিজেরা শক্তি বানিয়ে দিচ্ছে। মানে আসলে জঙ্গিবাদ বলেন, ধর্মীয় বিশ্বাস বলেন, যাদের লেখাপড়া কম, এটা তো একটা পুরো একটা কল্পনা। সে মনে মনে চিন্তা করছে জান্নাতে যাবে, 70টা হুর পাবে, সে মনে মনে চিন্তা করছে আঙ্গুর খাবে, কমলা খাবে, তারপর শেষে জান্নাতে এমন একটা অবস্থা, সে শুয়ে শুয়ে থাকবে, গাছের কাছে আঙ্গুর তার হুকুমে চলে আসবে। তো এই যে তার যে বিশ্বাসটা, সেই বিশ্বাসের জায়গাটাতে আপনি যদি এর সাথে বিজ্ঞান যুক্ত করেন তাহলে হবে না। তো এরকম অসংখ্য লোক, কোটি কোটি মানুষ যার অবস্থান থেকে তারা পরিশ্রম করতে চাচ্ছে না, তারা তসবি টিপে টিপে মনে করছে আকাশ থেকে ফেরেশতারা এসে তার খাবার দিবে, আর দুনিয়াতে এইভাবে কষ্ট করার পরে আখেরাতে মরার পরে যেদিন সে কবরে ঢুকবে ওই দিন থেকেই 70টা হুর তার কবর এসে হাত পা টিপা শুরু করে দিবে আর কি। তো এইরকম একটা যে চিন্তা ভাবনা থেকে সে নিজেই একটা জগৎ তৈরি করে ফেলেছে, এবং এই জগতে এই ধরনের লোকদেরকে বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স করতে হয় না। এরা নিজেরা এক হয়, আবার নিজেরা গুঁতো খেয়ে আবার নিজেরা তাদের সেই দুঃস্বপ্ন দূর করে। কিছু লোক পাগল হয়ে যায়, কিছু লোক দেশ ছেড়ে পালিয়ে যায়, এবং কিছু লোক আবার ঠান্ডা হয়ে কেউ কৃষিকাজ করে, কেউ মানে কাজকর্ম করে দেখে যে না, আকাশ থেকে ফেরেশতাও আসছে না, আর এইভাবে হুরপরিও আসতেছে না, জিনও আসতেছে না, মধ্যখানে পাবলিকের মনোপিটনে খাচ্ছে। এই হলো বাংলাদেশের ঘটনা, বহুবার ঘটেছে। অনেক ধন্যবাদ গোলাম মাওলা রনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন আপনি। দর্শক, এই ছিল আজকের আমাদের আলোচনা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ফুল নিউজটি ওয়াচিং করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা দেখে যে কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, লং ভিডিওটি দেখার পরে আপনাদের মনের মাঝে কী প্রশ্ন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম নিত্য নতুন আপডেট খবর প্রতি ঘন্টায় এবং প্রতি মিনিটে আমাদের আপডেট দেওয়া হয়। তাই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।